আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছে কেডিআরকে অনলাইন স্কুল এবং কেডিআরকে লাইভ যে ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং স্কুলের ফেসবুক আইডি থেকে তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই অনলাইন কার্যক্রম সংশ্লিষ্ট সকল শিক্ষা কর্মকর্তা, বোর্ড প্রধানদের ধন্যবাদ জানাচ্ছি যে কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা যে উদ্যোগ হাতে নিয়েছে তারই অবশ্যই প্রশংসার দাবিদার। এই বৈশ্বিক মহামারীর মধ্যেও আমরা ঘরে বসে পড়াশোনা করতে পারছি প্রিয় শিক্ষার্থীরা, এজন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমরা বিষয়টি নিয়ে জানব সেটা হচ্ছে রক্ত সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো রক্ত কিন্তু আমাদের পরিবহন তন্ত্র, আমাদের এই যে দেহের যে সরবরাহ হয়, পরিবহন হয়, বা এই যে জীবনী শক্তি আমাদের আছে, এই জীবনী শক্তির মূল হচ্ছে রক্ত। এই রক্ত সম্পর্কে জানা কিন্তু প্রতিটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তাদের পরীক্ষায় এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যারা সপ্তম শ্রেণীতে আছো তারা পঞ্চম অধ্যায়ে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে জানতে পারবে। এটা তোমাদের পাঠ 7 এবং 8-এ তোমাদের এই অংশটা আছে, পাঠ 7 এবং 8-এ। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো জীব বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তারা অধ্যায় 6-এ ষষ্ঠ অধ্যায় আমি তোমাদের পড়াচ্ছি, পার্ট 6.3.1 জীবের পরিবহন যে অধ্যায়টা আছে তোমাদের। এই অধ্যায়ে আমাদের এই যে রক্ত সম্পর্কে লেখা আছে, রক্ত সম্পর্কে আমরা করব। তাছাড়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদেরও কিন্তু রক্ত সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসে, তোমাদেরও আছে, এবং অষ্টম, নবম, দশম সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু অধ্যায়টি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানবো যে এই যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর রক্ত সংবহন তন্ত্র তোমাদের উল্লেখ আছে, তাহলে আমি রক্ত সংবহন তন্ত্রটা কি একটু জেনে নিই। আমরা রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলা হয়। একে ইংলিশে আমরা বলি ব্লাড সার্কুলেটরি সিস্টেম। রক্ত সংবহন হয় কি অঙ্গের মাধ্যমে, কি তন্ত্রের মধ্যে কি আছে, তাই না? রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আছে ধমনী, শিরা, কৌশিক জালিকা, হৃৎপিণ্ড ইত্যাদি। এই অংশগুলো নিয়ে কিন্তু রক্ত সংবহন তন্ত্র গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণীতে আছো তারা যে বিষয়টি একটু বাড়তি জানবে সেটা হচ্ছে এই যে আমাদের রক্ত সংবহন তন্ত্র, এটা একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, যেটা অর্থাৎ বদ্ধ সংবহন তন্ত্র। এটার বড় একটা সুবিধা হচ্ছে এটা কোনো রক্ত কিন্তু আমাদের দেহের বাইরে আসতে পারে না। এই রক্ত আমাদের নালিকার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়, এটা বাইরে আসতে পারে না, যে কোনো একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হচ্ছে এটাকে বদ্ধ সংবহন তন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে জানতে পারলে যে রক্ত সংবহন তন্ত্র কি। এখন আমরা জানবো রক্ত কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো হচ্ছে আজকে রক্ত সম্পর্কে, এই রক্তের উপাদান সম্পর্কে। রক্তকে ইংলিশে বলা হচ্ছে ব্লাড, BLOOD, ব্লাড। ব্লাড শব্দের অর্থ রক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে রক্ত, এই রক্ত কাকে বলে আমরা একটু জেনে নিই। রক্ত একটি লাল বর্ণের লবণাক্ত, রক্ত একটি লাল বর্ণের লবণাক্ত, লবণের সাহায্যে নোনতা, লবণাক্ত মৃদু ক্ষারধর্মী তরল যোজক কলা। আমরা জানতে পারছি রক্ত একটি লাল বর্ণের লবণাক্ত মৃদু ক্ষারধর্মী তরল যোজক কলা বা টিস্যু। রক্ত সকল জীবনী শক্তির মূল, সকল জীবনী শক্তির মূল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু জানতে পারছি যে রক্ত কি। রক্ত এক ধরনের লাল বর্ণের লবণাক্ত মৃদু ক্ষারধর্মী তরল যোজক কলা বা টিস্যু। এটা হচ্ছে আমাদের সকল জীবনী শক্তির মূল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিন্তু রক্ত কি সেটা জানতে পারলে। এখন আমরা জানবো রক্তের উপাদান কয়টি এবং সেগুলা কি কি। প্রিয় শিক্ষার্থীরা, রক্তের উপাদান দুইটি।
রক্তের উপাদান দুইটি। তাহলে এই রক্তের উপাদান হচ্ছে দুইটি, সেগুলো কি কি আমরা দেখি। একটা হচ্ছে রক্তরস, আরটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস এবং রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণীতে আছো তারা কিন্তু, যারা সায়েন্স বিভাগে আছো তারা কিন্তু এই যে জীবে পরিবহন অধ্যায় কিন্তু এটা বিস্তারিত তোমাদের জানতে হচ্ছে, রক্তরস রক্তকণিকা উপাদানগুলো কি কি। এবং যারা আর্টস কমার্সে আছো তারা কিন্তু অধ্যায়টা কি করার কিছু নেই, তাদেরও কিন্তু এই অধ্যায়টা আছে। এবং তার হৃদযন্ত্রের কথা যে অধ্যায়টা তোমাদের আছে, এখানে কিন্তু এই রক্তের গঠন, রক্তের কাজ সব কিছু কিন্তু আছে। সেহেতু আমাদের কিন্তু আর্টস কমার্স বা সায়েন্স নিয়ে কোনো কথা নেই, রক্ত সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। শিক্ষার্থীরা, রক্তরস এবং রক্তকণিকা। এখন এই রক্তরসকে ইংলিশে বলা হচ্ছে প্লাজমা, প্লাজমা। আর রক্তকণিকা ইংলিশে বলা হচ্ছে সিরাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্লাজমা বা সিরাম, এই যে ল্যাবরেটরি বিভিন্ন টেস্ট হয়, তোমাদের কাছে রক্ত নেয়, এটাকে কিন্তু এই যে রক্তরস, প্লাজমা আর এই সিরাম রক্তকণিকা, এটাকে সেন্ট্রিফিউজ করে কিন্তু এই যে সিরাম নিয়ে কিন্তু কাজ করে। তাহলে এটা সিরামের মধ্যে কি থাকে বা রক্তরসের মধ্যে কি থাকে, এটা কিন্তু আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে রক্তরস বা প্লাজমা, এটা হচ্ছে রক্তের বর্ণহীন তরল অংশ, বর্ণহীন। এটা থাকে হচ্ছে বর্ণহীন, আর এটা হচ্ছে বর্ণযুক্ত, বর্ণযুক্ত। তাহলে আমরা কিন্তু রক্তরস এবং রক্তকণিকার মধ্যে কিন্তু কিছুটা তফাৎ বুঝতে পারছি, তাই না? যে রক্তরস হিসেবে প্লাজমা, এটা কিন্তু বর্ণহীন, আর রক্তকণিকা হচ্ছে সিরাম, এটা হচ্ছে বর্ণযুক্ত। আরও একটা কথা তোমাদের বলবো যে এটা রক্তের তরল অংশ, রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, এটা কিন্তু রক্তের তরল অংশ। আর এই অংশটা আছে রক্তকণিকা, হচ্ছে এই তরল অংশে ভাসমান কণিকা, যেগুলা রক্তের যে কণিকা, এই ভাসমান কণিকাযুক্ত অংশ, এটা এই ভাসমান কণিকাযুক্ত অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, এবং ভাসমান কণিকাযুক্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে এই যে সিরাম। তাহলে আমরা কিন্তু বলতে পারছি যে একটা বর্ণহীন, তাই না? এই যে রক্তরস, এটার পরিমাণ হচ্ছে আমাদের দেহে 55%, এবং এই যে রক্তকণিকা যেটা আমাদের শরীরে থাকে সেটা হচ্ছে 45%। এই যে রক্তরস এবং রক্তকণিকা তোমরা জানতে পারছো, একটা 55%, একটা 45% আমরা কিন্তু জানতে পাচ্ছি। এবং এই যে রস আছে বা প্লাজমা আছে, এটা কিন্তু কি করে, আমাদের অক্সিজেন, খাদ্যসার, বজ্র পদার্থ, হরমোন প্রভৃতি পরিবহন করে হচ্ছে রক্তরস। আর রক্তকণিকা কিন্তু পরিবহন করে হচ্ছে, কি কাজ করে, রোগ প্রতিরোধ করে, আমাদের রক্ত অ্যান্টিবডি তৈরি করে, এবং আমাদের রক্ত জমাট বাঁধার যে উপাদান সেটা কিন্তু রক্তকণিকার মধ্যে রয়েছে, যা আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা জানতে পারছি যে এই যে রক্ত কি, রক্তের উপাদান কয়টি এবং কি কি। এখন আমরা দেখি এই রক্তকণিকা মধ্যে বা রক্তের মধ্যে কি কি অংশ থাকে আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু প্রত্যেকে খেয়াল করো, আমি এখানে একটি চিত্র আঁকছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু প্রত্যেকে খেয়াল করো, এটা আমরা যে চিত্রটা আঁকছি, রক্তের বিভিন্ন উপাদানের চিত্র কিন্তু এটা আমরা আঁকছি। তাহলে তোমাদের জন্য কিন্তু এই রক্তের বিভিন্ন উপাদানের চিত্র কিন্তু তোমরা সহজে এভাবে অঙ্কন করতে পারো। শিক্ষার্থীরা, আমি যে চিত্রটা তোমাদের জন্য আঁকছি, এটা দেখো, এটাকে বলা হচ্ছে লোহিত কণিকা, লোহিত রক্তকণিকা। একটা চিত্র আঁকছি তোমাদের জন্য, দেখো, শ্বেত রক্তকণিকা। এই যে ছোট ছোট অংশগুলো আছে, এটা হচ্ছে অনুচক্রিকার চিত্র আমরা আঁকছি। এবং অবশ্যই এই দেখো, এই যে রক্তের তরল অংশ যেটা আছে সেটা হচ্ছে রক্তরস। তাহলে চিত্র তোমরা দেখছো যে রক্ত ও রক্তের উপাদান।
যে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ অংশটা দেখছো, চিত্র থেকে দেখছো, এখানে আমি রক্তের যে চিত্র তোমাদের সামনে আমি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে রক্তের মধ্যে তরল ভাসমান তরল পদার্থগুলো আছে, তরল অংশ, এটা কিন্তু রক্তরস। এবং এই যে লাল বর্ণের অংশটা দেখা যাচ্ছে চিত্রে তোমরা দেখছো, এই লাল অংশটা হচ্ছে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, আমরা একটু পরেই জানবো। এই যে একটা দেখো নিউক্লিয়াস সমৃদ্ধ যে কোষটা দেখা যাচ্ছে, এটা শ্বেত রক্তকণিকা, অ্যান্টিবডি প্রোডাকশন করছে। আর এই ছোট ছোট যে অংশগুলো তোমাদের চালকের মতো, এটাই হলো অনুচক্রিকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে রক্তরাশির মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান থাকে, তাই না? আমাদের সিনাম বিভিন্ন রক্ত বিভিন্ন রকম আয়ন থাকে, এগুলো রক্তরস থাকে, এর ভাসমান তরল অংশ যেটা। আর রক্তকণিকার মধ্যে 3 প্রকার কণিকা আমরা এখানে আলোচনা করেছি: লোহিত রক্তকণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা। তাহলে রক্তকণিকা যেটা আমি তোমাদের বললাম, যখন বলা হচ্ছে সিরাম বর্ণযুক্ত 45% যে অংশটা, সেটার হচ্ছে 3টি অংশ থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে এই যে 3টি অংশ আমাদের আছে, বা রক্তের যে চিত্র আমরা দেখলাম, তাই না? তাহলে এই রক্তের চিত্র আমরা কিন্তু প্রত্যেকে আঁকতে পারবো, তাই না? এটা খুব সহজ একটা চিত্র। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে যে অংশটা আলোচনা করছি, সেটা হচ্ছে এই যে রক্তের যে 3 প্রকার কণিকা আমরা পেলাম, এই 3 প্রকার কণিকার বৈশিষ্ট্য কী, তারপর এটার মধ্যে পার্থক্য কী, এটা কি কাজ করে, এগুলো তোমাদের পরীক্ষা আসে। তাহলে আমরা কিন্তু এখন আলোচনা করব যে রক্তের বিভিন্ন কণিকার মধ্যে পার্থক্য। তাহলে তোমরা কিন্তু পেলে রক্ত কি, রক্তের উপাদান কয়টি এবং কি কি। এখন তোমাদের সাথে আমি যে অংশটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এই যে রক্তের কণিকাগুলো আছে, 3 প্রকার কণিকা, এই 3 প্রকার রক্ত কণিকার মধ্যে এখন আমরা পার্থক্য করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা দেখো 3 প্রকার রক্ত কণিকার মধ্যে পার্থক্য। তাহলে আমরা একটি ছক এখানে করছি, তোমরা দেখে নাও। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা ছকে আমি করছি শ্বেত রক্তকণিকা, একটা ছকে আমি করছি অনুচক্রিকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমার নিশ্চয়ই ছকটা খাতায় এঁকে ফেলছো অলরেডি। আমরা এবার একটা ছক আঁকি এবং এটা কিন্তু পার্থক্য আকারে আমি তোমাদেরকে বৈশিষ্ট্য আলোচনা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং একটার সাথে আরেকটার তুলনা করা সহজতর হয়, এই জন্য আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লোহিত কণিকা, এই শ্বেত কণিকা এবং অনুচক্রিকা, এদের মধ্যে কিন্তু আমি যে তুলনাটা করছি, পার্থক্যটা করতে আমাদের পার্থক্যকারে আসতে পারে, বৈশিষ্ট্যকারে আসতে পারে, বা এটা রচনার অংশে বিশ্লেষণমূলক বা উচ্চতার চিন্তন দক্ষতায় আসতে পারে। সেহেতু আমরা বুঝে বুঝে অংশটা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি বলছি এই যে লোহিত কণিকা, এটাকে ইংলিশে বলে হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল বা আরবিসি বলে। এই যে লোহিত কণিকাকে রেড ব্লাড সেল বা আরবিসি বলে। শ্বেত কণিকাকে বলা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বলে। আর অনুচক্রিকাকে বলে হচ্ছে প্ল্যাটিলেট বলে। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে এই যে অপর নাম কি, লোহিত কণিকা, শ্বেত কণিকা বা অনুচক্রিকার অপর নাম কি, একটাকে বলা হচ্ছে আরবিসি, একটাকে বলা হচ্ছে ডাব্লিউবিসি, একটা হচ্ছে প্ল্যাটিলেট। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু সহজে জানতে পারলাম যে এই 3 প্রকার রক্তকণিকার অপর নাম কি, তাই না? এখন আমরা এটার মধ্যে পার্থক্য করে জানবো যে এই যে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন একটা পদার্থ থাকে, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ। এই হিমোগ্লোবিন সংক্ষেপে আমরা এটাকে এইচবি দ্বারা চিহ্নিত করছি। হিমোগ্লোবিন বা এইচবি থাকে। এই যে শ্বেত কণিকার মধ্যে এইচবি বা হিমোগ্লোবিন থাকে না, এবং অনুচক্রিকার মধ্যেও এইচবি বা হিমোগ্লোবিন থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে দেখলে যে এই যে আমাদের রক্ত লাল হয়, এই লোহিত কণিকার কারণে কিন্তু লাল হয়। এই লোহিত কণিকার মধ্যে একটা রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন থাকে, যে কারণে আমাদের রক্তের রং লাল দেখায়, তাই না? এই যে রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন, এইচবি, এটার কারণে কিন্তু রক্তের রং লাল হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে আলোচনা করছি যে এই যে হিমোগ্লোবিনের ভিত্তিতে কিন্তু পার্থক্য করলাম। এখন হচ্ছে নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, আবার আলোচনা করি। এই যে লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না,
শ্বেতকণিকা তোমার চিত্রে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস আছে, তাই না? আপনার নিউক্লিয়াস, তার মানে শ্বেতকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে। তোমাদের বইয়ে পঠিত বইয়ে কিন্তু এই সম্পর্কে লেখা আছে নিউক্লিয়াস থাকে। আর এই যে তোমার অনুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পার্থক্য করতে পারছি যে নিউক্লিয়াসের ভিত্তিতে, যে লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, শ্বেতকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে এবং অনুচক্রিকার মধ্যেও নিউক্লিয়াস থাকে না। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা জানবো যে এটার আকৃতি কেমন। দেখো লোহিত কণিকার আকৃতি হচ্ছে উভয় অবতল চাকতির মতো গোলাকার। আকৃতি উভয় অবতল চাকতির মতো গোলাকার, চাকতির মতো গোলাকার। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের লেখা স্পষ্ট বোঝা না গেলে আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে ফেলতে পারো লোহিত কণিকার আকৃতি উভয় অবতল চাকতির মতো গোলাকার এবং শ্বেতকণিকার আকৃতি আবার দেখব লোহিত কণিকার চেয়ে বড় অনিয়মিত আকারের। লোহিত কণিকার থেকে বড় অনিয়মিত, মানে কোনোটা বড় কোনোটা ছোট, অনিয়মিত আকারের। আর এই যে অনুচক্রিকা, এই অনুচক্রিকার আকৃতি হচ্ছে লোহিত কণিকার চেয়ে ছোট। লোহিত কণিকা হতে ছোট, বৃত্তের মতো, অনেকটা দেখতে বৃত্তের মতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পার্থক্য করতে পারছি, এদের আকার দিয়ে কিন্তু একটা পার্থক্য করতে পারছি, বা বৈশিষ্ট্য পার্থক্য বিষয়ে আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে পারছি। যে আকৃতি হচ্ছে লোহিত কণিকার আকৃতি উভয় অবতল চাকতির মতো গোলাকার, লোহিত কণিকা থেকে বড় অনিয়মিত আকারে শ্বেতকণিকা হয়ে থাকে, আর লোহিত কণিকার থেকে ছোট বৃত্তের মতো হয়ে থাকে অনুচক্রিকা। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা বলতে পারি এই যে এটা কোথায় উৎপন্ন হয়, যকৃত ও অস্থিমজ্জায় এই লোহিত কণিকা তৈরি হয় হচ্ছে যকৃত ও অস্থিমজ্জায়। অস্থিমজ্জায় এই যে লোহিত কণিকার জন্ম হয়। আর এই যে শ্বেতকণিকা এটা জন্ম হয় কোথায়? এটা জন্ম হয় প্লীহা ও অস্থিমজ্জায়। প্লীহা ও অস্থিমজ্জায়। আর এটা হচ্ছে অস্থিমজ্জায় জন্ম হচ্ছে কোথায়? লাল অস্থিমজ্জা বা লোহিত অস্থিমজ্জায় জন্ম হচ্ছে অনুচক্রিকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লোহিত কণিকা শ্বেতকণিকার জন্ম কোথায় হচ্ছে, তাই না? আর এটা যদি আমি এবার বলি এর মধ্যে পার্থক্য, তাহলে বলতে পারি এই লোহিত কণিকা কি করে? এই যে লোহিত কণিকার কাজ হচ্ছে পরিবহনে সাহায্য করে, এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আর এই যে শ্বেতকণিকা অ্যান্টিবডি তৈরি করে ও রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে, যে কারণে একে বলা হয় সৈনিকের সাথে তুলনা করা হয়। একে বলা হচ্ছে সৈনিক বা দেহের প্রহরী। রোগ প্রতিরোধ করে বলে এদেরকে সৈনিক বা প্রহরী, দেহের প্রহরী বলে। আর এই অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই রক্ত জমা বাঁধতে সাহায্য করে বা রক্ত তঞ্চন করে, অর্থাৎ কোথাও কেটে গেলে এটা কিন্তু অনিয়মিত আকার ধারণ করে সেই কেটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানতে পারছো এই তিন প্রকার কণিকার মধ্যে পার্থক্য কি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা দেখছি লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা, এই তিন প্রকার কণিকার মধ্যে পার্থক্যগুলো কি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো, তোমাকে তুলে নাও এটা। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই যে রক্ত যে কণিকাগুলা কিভাবে প্রবাহিত হয় দেহের মধ্যে,
তাই না? এটাকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে তোমরা কি এই পার্থক্যটা নিশ্চয়ই এতক্ষণে তুলে ফেলেছো বা বুঝতে পেরেছো? আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব রক্তবাহিকা বা রক্তনালী নিয়ে। এই রক্তবাহিকা রক্তনালীর মধ্য দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত হয় সেটাও তোমরা জানতে পারবে। তো গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তোমাদের সাথে আমি করছি, যা দিয়ে তোমাদের কিন্তু প্রায় সময় পরীক্ষা কিন্তু আমার মার্কস কম পাচ্ছ বা ভুল হচ্ছে তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব রক্তনালী বা রক্তবাহিকা সম্পর্কে। রক্তনালী বা রক্তবাহিকা, এটাকে ইংলিশে বলে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল সম্পর্কে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব, রক্তনালী বা রক্তবাহিকা। প্রিয় শিক্ষার্থীরা, যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বা রক্তবাহিকা বলে। এই রক্তনালী রক্তবাহিকা হচ্ছে তোমার তিন প্রকার, একটা ধমনী, একটা শিরা এবং একটা কৌশিক জালিকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলছি যে নালীর মধ্যে দিয়ে রক্ত বাহিত হয় তাকে রক্তনালী বলে। এটার মধ্যে একটা আছে ধমনী, যাকে বলে হচ্ছে আর্টারি ইংলিশের ভাষায়, আর একটাকে বলা হচ্ছে শিরা, যাকে বলে ভেইন, এবং আরেকটা আছে কৌশিক জালিকা, কৌশিক জালিকা বা কৌশিক নালিকা। এই কৌশিক জালিকাকে বলা হচ্ছে ক্যাপিলারিস, ক্যাপিলারিস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে জানতে পারছি যে এই রক্তনালী বা রক্তবাহিকা তিনটি অংশ, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে ধমনী, শিরা এবং কৌশিক জালিকা সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো ধমনী এবং শিরা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা ছোটকারে, এটা কিন্তু পার্থক্যকারে আমরা শিখে নিতে পারছি। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। এটা কিন্তু পার্থক্যকারে তোমাদের কিন্তু বেশি এসে থাকে। তাহলে ধমনীটাকে ইংলিশে বলে আর্টারি, তোমরা জানো। আর এই যে শিরাকে কি বলে তা আমরা জানি। যে নালী, আমরা কিন্তু এটা পার্থক্য, যে নালী হৃৎপিণ্ড থেকে সারা দেহে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সরবরাহকারী নালীকে ধমনী বলে। তাহলে আবার দেখলাম হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সরবরাহকারী নালীকে ধমনী বলে, আর সারা দেহ হতে হৃৎপিণ্ডে রক্ত বহনকারী নালীকে শিরা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাকে জানতে পারলাম যে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সরবরাহকারী নালীকে বলা হয় ধমনী, আর সারা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী নালীকে বলা হচ্ছে শিরা। তাহলে শিরা এবং ধমনীর সংজ্ঞায়িত আমরা করতে পেরেছি। এখন জানবো এই শিরা ও ধমনী কে কোন রক্ত বহন করে। এটা ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত বা বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত বা বিশুদ্ধ রক্ত বহন করে। আর এটা হচ্ছে CO2 যুক্ত বা দূষিত রক্ত, যেটাকে বলে দূষিত রক্ত বহন করে। তাহলে আমরা কিন্তু এই শিরা ধমনীর মধ্যে কিন্তু একটি পার্থক্য বা বুঝতে পারছি যে শিরা ও ধমনী কি এবং এটা কি কি কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই শিরা ধমনীর প্রাচীর, এখন এর প্রাচীর কেমন, প্রাচীর পুরু, এর তুমি যখন দেখবে এটা প্রায় তোমাদের বইয়ের চিত্রে দেখো, এর প্রাচীর পুরু। আর এই যে শিরা, এর প্রাচীর হচ্ছে পাতলা, শিরার প্রাচীর পাতলা, অপেক্ষাকৃত পাতলা। আর তোমাদের পঠিত বই অনুসারে গহ্বর মানে ফাঁকা জায়গা, এই গহ্বর হচ্ছে বড়। আর এই যে তোমার ইসের গহ্বর হচ্ছে, শিরার গহ্বর হচ্ছে বড়, আর ইসের গহ্বর হচ্ছে ছোট, ধমনী গহ্বর হচ্ছে ছোট, আর শিরার গহ্বর হচ্ছে বড়, গহ্বর বড়। তাহলে আমাকে দেখতে পাচ্ছি যে ধমনী শিরার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি যে গহ্বর বড় এবং ছোট, কপাটিকা থাকে না এবং কপাটিকা থাকে। সর্বশেষ পয়েন্ট, কপাটিকা থাকে না
কপাটিকা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে ধমনীর ক্ষেত্রে কপাটিকা থাকে না, কিন্তু শিরার ক্ষেত্রে কপাটিকা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই রক্তবাহী নালী বা রক্তবাহিকা মধ্যে একটা পার্থক্য করতে পারছো যে ধমনী কাকে বলে। হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সরবরাহকারী নালীকে ধমনী বলে, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত বহনকারী নালীকে বলে শিরা। অক্সিজেনযুক্ত বা বিশুদ্ধ রক্ত বহন করেছে ধমনী, কার্বন ডাইঅক্সাইড বা দূষিত রক্ত বহন করে শিরা। প্রাচীর পুরু ধমনীর, প্রাচীর পাতলা হচ্ছে শিরা। গহ্বর ছোট ধমনীর, গহ্বর বড় হচ্ছে শিরা। কপাটিকা থাকে না ধমনীর ক্ষেত্রে, শিরার ক্ষেত্রে কপাটিকা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ধমনী এবং শিরার মধ্যে মোটামুটিভাবে একটা তফাৎ বুঝতে পারলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো এই যে কৌশিক জালিকা, এই কৌশিক জালিকা বা ক্যাপিলারি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্যাপিলারিস কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পরীক্ষায় এসে থাকে। এই ক্যাপিলারিস কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের বই কিন্তু সংজ্ঞাটা সেভাবে দেওয়া নেই, আমরা একটু লিখে নিই। ধমনী শাখা প্রশাখায় ভাগ হয়ে যে অতি সূক্ষ্ম নালী তৈরি করে, ধমনী শাখা প্রশাখায় ভাগ হয়ে যে অতি সূক্ষ্ম নালী তৈরি করে তাকে কৈশিক নালী বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধমনী শাখা প্রশাখায় ভাগ হয়ে যে অতি সূক্ষ্ম নালী তৈরি করে তাকে কৌশিক নালী বলে। এটা এক স্তর বিশিষ্ট পাতলা প্রাচীর দিয়ে তৈরি। এটি এক স্তর বিশিষ্ট পাতলা প্রাচীর দিয়ে তৈরি। তাহলে এই যে কৌশিক জালিকা এক স্তর বিশিষ্ট পাতলা প্রাচীর দিয়ে তৈরি হওয়ার কারণে এটা কি করে, এটা ব্যাপন প্রক্রিয়ায় কোষে দ্রবীভূত সকল পদার্থ শোষণ করে নেয় এবং দেহকোষের চারপাশে অবস্থান করে। দেহকোষের চারপাশে অবস্থান করে। আর কি করে? ধমনী এবং শিরার মধ্যে সমন্বয় সাধন করে। ধমনী এবং শিরার মধ্যে এই কৌশিক জালিকা সমন্বয় সাধন করে। ধমনী এবং শিরার মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা, এই কৌশিক জালিকা ধমনী এবং শিরার মধ্যে সমন্বয় সাধন করে। তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে ধমনী এবং শিরার মাঝে জালকের ন্যায় কৌশিক জালিকা, এক পাশে ধমনী, মাঝে জালকের ন্যায় কৌশিক জালিকা অবস্থায়, ওই অন্য পাশে শিরা। তাহলে মাঝে জালকের ন্যায় জালির মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কৌশিক জালিকা। এক পাশে ধমনী আছে আর এক পাশে আছে শিরা। এই মাঝে ধমনী ও শিরার মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করে কিন্তু এই কৌশিক জালিকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে রক্তবাহিকা এবং রক্ত সংবহন তন্ত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেব, তোমরা একটু লিখে নাও। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের স্কুল খোলার পরে তোমাদের সেই সঙ্গে দেখাবে এবং তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন, এই ধারাবাহিক মূল্যায়নে কিন্তু এই কাজগুলো তোমাদের কিন্তু জরুরি, যে তোমরা কারা কারা এই ক্লাসগুলো দেখেছো বা অনলাইন ক্লাসগুলো করেছো, তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি প্রশ্ন করছি, সবাই একটু দেখো, উদ্দীপককে আগে খেয়াল করো। রহিমা মাছ কাটতে কাটতে হঠাৎ তার হাত কেটে লাল বর্ণের তরল পদার্থ বের হলো। অন্যদিকে রহিমার মেয়ে শিবা ঘরে বসে ধমনী ও শিরার
বিষয়ে উচ্চ শব্দে পড়ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুকটি খেয়াল করলাম, রহিমা মাছ কাটতে কাটতে হঠাৎ করে হাত কেটে গেল এবং লাল বর্ণের তরল পদার্থ বের হলো, তাই না? তাহলে আমরা বলতে চাচ্ছি আমাদের প্রশ্নগুলো একটু বুঝে নাও। কতে যে প্রশ্ন তোমার থাকবে, রক্তনালী কাকে বলে? নম্বর তোমাদের জ্ঞানমূলক অংশে 1 থাকবে, রক্তের রং লাল হয় কেন? এই অনুধাবনমূলক অংশে তোমাদের জন্য নম্বর বরাদ্দ আছে 2। রহিমার হাত মিশ্রিত লাল পদার্থের কাজ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সীমার পঠিত বিষয় দুটির মধ্যে পার্থক্য করো। তাহলে এই যে অনুধাবনমূলক এবং উচ্চতা চিন্তন দক্ষতায় তোমাদের এই যে প্রশ্নগুলো করা হয়, সৃজনশীল প্রশ্ন, এটা তোমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রশ্ন, রক্তনালী কি? রক্তের রং লাল হয় কেন? রহিমার হাত মিশ্রিত লাল বর্ণের পদার্থের কাজ ব্যাখ্যা করো এবং সীমার পঠিত বিষয় দুটির মধ্যে পার্থক্য। সীমা যদি পোষা পড়ছিল শিরায় ধমনী, তোমাকে আজ ক্লাসে পড়েছো। এই যে লাল বর্ণের লাল পদার্থ হচ্ছে রক্ত, এই রক্তের কাজ তোমরা পড়েছো, বিভিন্ন কণিকার কাজ, রক্তের কাজ তোমরা পড়েছো, তোমরা নিশ্চয়ই এটা পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো এবং বাসায় নিয়মিত তোমাদের পাঠের কাজ করো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই। খোদা হাফেজ।